ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 সম্পর্কে ঘোষণা। দ্বিতীয়টি সারা দেশে ইলিশের প্রাপ্যতা, আহরণ, মূল্য, রপ্তানি, এগুলি সব আমরা বলব। ইলিশের স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মৎস্য সংরক্ষণ আইন 1950-এর অধীনে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ রুলস 1985-এর রুল 13 অনুযায়ী পরিপক্ক ইলিশ যাতে নিরাপদে ডিম পাড়তে পারে তা নিশ্চিত করার জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আপনাদের বোধহয় প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে। মৎস্য অধিদপ্তর ঘোষণা করেছে 2025 সালে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে 19 আশ্বিন থেকে 9 কার্তিক 1432, অর্থাৎ ইংরেজিতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর। আমি আবারও বলছি, 19 আশ্বিন থেকে 9 কার্তিক 1432, অথবা ইংরেজিতে 4 অক্টোবর থেকে 25 অক্টোবর, 22 দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আশ্বিনী পূর্ণিমার পূর্বের 4 দিন এবং অমাবস্যার পরের 3 দিনকে অন্তর্ভুক্ত করে মোট 22 দিন এই অভিযান চলবে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান, বিএফআরআই এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে মৎস্যজীবীদের মতামত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আমরা কয়েকদিন আগে তাদের সাথে মিটিং করেছে এবং এটা নির্ধারণ করেছে। প্রজনন মৌসুমের পূর্ণিমা ও অমাবস্যা উভয় সময়ই ডিম পাড়ার জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় 2টি পর্যায়ে অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করা হয়েছে। এই যে আশ্বিনের 19 তারিখ থেকে কার্তিক পর্যন্ত, এর মধ্যে পূর্ণিমা এবং অমাবস্যা দুটাই পাবো। কাজেই কেউ দয়া করে অক্টোবরের তারিখ নিয়ে তর্ক করবেন না। ইলিশ তারিখ, ক্যালেন্ডার তারিখ দিয়ে মেনে চলে না। চাঁদের অমাবস্যার পূর্ণিমা এবং সেটা আশ্বিনের পূর্ণিমা হতে হবে। প্রজনন মৌসুমের এই কর্মসূচি মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025 নামে পরিচিত। এই সময় নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি, মজুদ ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। অভিযান পরিচালনায় মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশগ্রহণ করবে। উদ্যোগের অংশ হিসেবে 37টি জেলায় 165টি উপজেলার 6,20,140 জন জেলে পরিবারকে ভিজিএফ চাল দেওয়া হবে। পরিবার প্রতি বরাদ্দ থাকবে 25 কেজি, যা পুরো কার্যক্রমে মোট 15,503.50 মেট্রিক টন চালের প্রয়োজন হবে। আমরা 30 কেজি এবারে দিতে চেয়েছিলাম, কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের যে অনুমোদনের ব্যাপারটা একটু সময় লেগে যাচ্ছে বলে আমরা সেটা পারিনি। আগামীতে হয়তো এটা বাড়ানো সম্ভব হবে। এই অভিযানের সময় জলসীমার বাইরে মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। নদীতে এই সময় ড্রেজিং সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এটা আমরা অন্যান্য মন্ত্রণালয় যারা ড্রেজিংয়ের কাজ করছেন তাদেরকে অনুরোধ করব। একই সাথে সমুদ্র, উপকূল ও মোহনায় প্রধান প্রজনন মৌসুমে 22 দিন ধরে ইলিশ আহরণ সম্পূর্ণ বন্ধ থাকবে। 13 অক্টোবর থেকে 3 অক্টোবর পর্যন্ত 22 দিনের অভিযানে, যেটা গত বছর হয়েছিল 2004 সালে, 24 সালে 2169টি মোবাইল কোর্ট হয়েছিল। 9,813টি অভিযানের মাধ্যমে 54.86 মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছিল। মানে এটা দুঃখজনক যে তারপরেও মানুষ ধরছিল। এবং 612.11 লক্ষ মিটার
জাল ধ্বংস করা হয়েছিল এবং ৭৫.27 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছিল। তো এটা এবারেও করা হবে। আমরা আশা করছি যে ওই সময় তারা মাছ ধরবেন না। বিএফআরআই একটা গবেষণা করে দেখেছিল যে 2024 সালের যে নিষেধাজ্ঞা তার ফলাফল কিছু আছে কিনা। তো সেটাতে দেখা গেছে 52.5% মা ইলিশ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। এর ফলে 44.25 হাজার কোটি জাটকা রেণু ইলিশ পরিবারে যুক্ত হয়েছে। এই ডিম থেকে উৎপন্ন রেণু বা পোনা ভবিষ্যতে পরিপক্ক ইলিশে পরিণত হবে। আমরা আশা করছি 2025 সালের মা ইলিশ সংরক্ষণ অভিযান আগের বছরের তুলনায় আরও সংগঠিত ও কার্যকরভাবে পরিচালিত হবে। যেটা আমরা দেখছি যে এই সময় যে জালের ব্যবহারের উপর বিশেষভাবে নজরদারি করা, বোটগুলোর উপর করা, সেটা আমরা আরেকটু বেশি সংগঠিতভাবে করব এই আশা করছি। তো এই নিয়ে আপনাদের প্রশ্ন থাকলেও আমি পরে নিতে চাই। আমরা একটু সার্বিক পরিস্থিতিটা বর্ণনা করি। 2025 সালের জুনের মাঝামাঝি সময়ে জাটকা ইলিশ আহরণের নিষেধাজ্ঞা, যেটা আমরা এপ্রিল মাস থেকে দিয়েছিলাম, জুনের 11 তারিখ পর্যন্ত 58 দিনে শেষ হওয়ার পর আশা করা হয়েছিল বাজারে ইলিশের প্রাপ্যতা বৃদ্ধি পাবে। তবে মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জুলাই ও অগস্ট মাসে ইলিশ আহরণ 2024 সালের তুলনায় যথাক্রমে 33.20% এবং 47.31% কম হয়েছে। আমরা যদিও একটু বেশি পেয়েছিলাম, কিন্তু সেটা কম পাওয়া গেছে। এই 2 মাসে মোট আহরণ হয়েছে 35,993.50 মেট্রিক টন, যা 2024 সালের তুলনায় 22,941.78 মেট্রিক টন, অর্থাৎ প্রায় 39% কম। সার্বিকভাবে এটা এমন না যে গত 2 বছরে ঘটছে। আসলে 2020-21 থেকেই 2024-25 পর্যন্ত ইলিশ আহরণ ক্রমাগত কমে আসছে। এটা একটা দুঃখজনক খবর। এই জন্য আমরা একটু অনেক গবেষণা করে আরও তথ্য নিচ্ছি। এই জন্য প্রতি বছর আমাদের আলাদা করে দেখার বিষয় না, আমরা একটু ধারাবাহিকতায় কীরকম পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখেছি। 2020-21 অর্থ বছরে ইলিশের মোট আহরণ ছিল 5,65,183 মেট্রিক টন, যেটা আমরা খুবই ভালো একটা ছিল। কিন্তু 2024-25 অর্থ বছরে মোট আহরণ ছিল 5,12,858 মেট্রিক টন, অর্থাৎ প্রায় 10% হ্রাস পেয়েছে। তবে বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান বিএফআরআই একটা বিশেষ পদ্ধতি আছে, অ্যারিমা। সেই মডেল অনুযায়ী 2024-25 সালে ইলিশ উৎপাদন 5,38,000 থেকে 5,45,000 মেট্রিক টন হতে পারে বলে একটা ফোরকাস্ট করেছিল। কিন্তু অন্যান্য ফ্যাক্টরের কারণে তারা বলছে প্রকৃত উৎপাদন কম হতে পারে, এবং সেটা এখনো আমরা দেখছি যে কম আছে। সাগর ও নদীতে ইলিশের উৎপাদন হ্রাসের পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আপনারা মিডিয়াও কিন্তু অনেক সময় অনেক তথ্য আমাদেরকে দেন, আমরা সেটা দেখি। কিন্তু আমি একটু বলতে চাই, ইলিশ মাছের জীবন চক্রের জন্য সমুদ্র নদী উভয়ের পরিবেশ অপরিহার্য। ইলিশ সমুদ্র থেকে নদীতে আসবে, আবার যাবে, একটা সে মাইগ্রেটরি ফিশের একটা বিষয় আছে। পরিপক্ক মা ইলিশ ডিম ছাড়ার জন্য সমুদ্র থেকে মোহনা হয়ে স্বাদুপানির নদীতে প্রবেশ করে। ডিম ফুটে লার্ভা বড় হয়ে সমুদ্রে ফিরে যায় এবং পরিপক্কতা অর্জন করে। জাতীয় উৎপাদনের প্রধান অংশ বরিশাল বিভাগ থেকে আসে, যা প্রতি বছর মোট উৎপাদনের 85%-এরও বেশি অবদান রাখে বরিশাল থেকে। ইলিশের টেকসই উৎপাদন
নিশ্চিত করতে প্রাকৃতিক মাইগ্রেশন রুট সমূহ যেমন মেঘনা, তেঁতুলিয়া, মোহনা অক্ষুণ্ণ রক্ষা অত্যন্ত জরুরি। ভোলা, নোয়াখালী ও ভোলা পটুয়াখালীর মধ্যবর্তী মোহনা ইলিশের বৃহত্তম প্রজনন ও মাইগ্রেশন পথ হিসেবে বিবেচিত। তবে এই মোহনায় অসংখ্য চর ও ডুবোচর রয়েছে। এটা আমরা মানে খোঁজ নিতে গিয়ে এটা দেখলাম যে অনেক চর এবং ডুবোচর মানে নাব্যতা কমে গেছে বলে যেটা বলে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। যেগুলো বয়স, অনেকের বয়স 20 থেকে 30 বছর হয়ে গেছে। জোয়ারের সময় এগুলো 4-5 হাত পানির নিচে থাকে, আবার ভাটার সময় জেগে ওঠে, যা নদীর নাব্যতা ও প্রজনন পরিবেশের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করে। ডুবোচরে পলি জমার কারণে নদীর গভীরতা 0.5 থেকে 75 ফুট পর্যন্ত পরিবর্তনশীল হয়ে থাকে, যা নদীর নাব্যতা সংকটের স্পষ্ট প্রমাণ। ইলিশ আহরণের অন্যতম আরেকটা প্রধান বাধা, যেটা আপনারাও অনেক সময় দিয়েছেন নিউজে, সেটা হলো অবৈধ জাল ও স্থায়ী ফাঁদ জাল, যেটা ফিক্সড ইঞ্জিন বলে, ওগুলোর ব্যবহার। অবৈধ জালের মধ্যে কারেন্ট জাল, মশারি জাল, ফিক্সড ইঞ্জিন, চায়না দুয়ারিও আছে ইত্যাদি ব্যবহার বেড়েছে, যার ফলে বিপুল পরিমাণ জাটকা ধরা হচ্ছে। আমরা যখন করেছে, এত অভিযান করছে, তারপরে এই জালগুলো ব্যবহার হচ্ছে এবং তারা করছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 সংশোধিত 2020 অনুযায়ী কারেন্ট জাল ও ফিক্সড ইঞ্জিন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই আইন প্রয়োগে জেলা প্রশাসন, মৎস্য দপ্তর, নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ জাল ও জাটকা জব্দ করছে। তবু সম্পূর্ণভাবে অবৈধ আহরণ বন্ধ করা সম্ভব হয়নি এখনো। আমি একটা উদাহরণ দিচ্ছি। বাংলাদেশ কোস্টগার্ড আমাদেরকে নিয়মিত তথ্য দেয়। তাদের কাছে একটা তথ্য চেয়েছিলাম এই প্রেস কনফারেন্সের জন্য। তারা বলেছে বাংলাদেশ কোস্টগার্ড 1 মে থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত মোট 17,374টি অভিযান পরিচালনা করেছে এবং এই সময় 661 জন জেলেকে আটক করা হয়েছে। উক্ত সময় 117,38 লক্ষ মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল, 4,79,000 পিস বেহুন্দি জাল, 1,13,000 কেজি জাটকা ইলিশ, 28 এই যে মে মাসে কিন্তু তখন জাটকা বন্ধ ছিল, তারপরে এগুলো ধরেছে তারা। 28টি বোট এবং 161টি ট্রলিং বোট জব্দ করা হয়েছে। যে ট্রল ডোর আপনারা জানেন যে এটা ভয়ানক একটা জিনিস। এইসব অভিযান ও জব্দের ফলে 3,70,365 টন মাছ রক্ষা পেয়েছে। এই অভিযানগুলো না হলে কিন্তু এটাও থাকতো না, যার বাজার মূল্য প্রায় 18,518 কোটি 25 লক্ষ টাকা। তার মানে এই অভিযানগুলো যে গুরুত্বপূর্ণ সেটাই বোঝাচ্ছে। একদিকে আমার ওই তথ্য দেখে খারাপ লাগছে, কিন্তু রক্ষাও পেয়েছে। নিষিদ্ধকাল বাস্তবায়নের জন্য গ্রহণকৃত অন্যান্য ব্যবস্থা আলাদাভাবে আপনাদের নিকট উপস্থাপন করা হচ্ছে। এখানে আলাদা একটা কাগজ আছে যে আমরা যে ঘোষণা দিয়েছি সেই সময় কি কি করা হবে, সেটা আমি আর করলাম না। সার্বিকভাবে দেখা যাচ্ছে দেশের ইলিশ আহরণ কমে যাওয়া প্রাকৃতিক ও মানব সৃষ্ট উভয় কারণের ফল। আভ্যন্তরীণ জলাশয়ের পরিবেশগত পরিবর্তন, বিশেষ করে নদ নদীতে অপরিকল্পিত বাঁধ ও কালভার্ট সেতু নির্মাণ, উজান থেকে পরিবাহিত পলি জমা এবং নদীর নাব্যতা হ্রাস ও জলজ পরিবেশ দূষণ ইলিশ আহরণের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ ইলিশ এক জায়গায় থাকবে না, ওকে নানা জায়গায় যেতে হবে। সেই জায়গাগুলোকে আমরা রক্ষা করতে পারিনি। ফলে ইলিশ মাছের পরিভ্রমণ পথ, প্রজনন ক্ষেত্র, বিচরণ ও চারণ ক্ষেত্র যেমন ফিডিং এবং নার্সারি গ্রাউন্ড
দিন দিন পরিবর্তিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে বাংলাদেশের নদ নদীতে ইলিশের প্রাপ্যতা হ্রাস পাচ্ছে। এছাড়া নির্বিচারে ক্ষতিকর জাল ব্যবহারের ফলে কারেন্ট জাল, চায়না দুয়ারি, বেন্দি জাল, বড় জাল, চরঘেরা জাল, মানে নামের শেষ নেই, পই জাল, টানা জাল, এগুলো এবং অপরিকল্পিত যান্ত্রিক নৌযানের মাধ্যমে মাছ আহরণ ইলিশের উৎপাদন হ্রাসের অন্যতম কারণ। এই সকল সমস্যা সমাধানের জন্য আন্তঃমন্ত্রণালয় কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় অবিলম্বে উদ্যোগ গ্রহণ করবে। আমরা ইতিমধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করেছি কিছু ড্রেজিং করে দেওয়ার জন্য, কিন্তু এই মৌসুমে করা যাবে না, এবং পানি সম্পদকে অনুরোধ করেছে, তারপর ইয়ে করব। এখন আপনাদের জন্য যেটা আমি জানি যে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি না বললেও আপনারা জিজ্ঞেস করবেন, তার সেজন্য বলছি, ইলিশ রপ্তানি পরিস্থিতি। হ্যাঁ, বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি উল্লেখযোগ্যভাবে 2010-11 এবং 2011-12 অর্থ বছরে সম্পন্ন হয়েছিল। 2010-11 সালে 8,538.77 মেট্রিক টন ইলিশ রপ্তানির মাধ্যমে 352.49 কোটি বৈদেশিক টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছিল। 2011-12 সালে 6,173.65 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়ে 294 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় 2012 সালে একটা নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটা মানে এখনো পর্যন্ত সেই নিষেধাজ্ঞাটা, সার্বিক নিষেধাজ্ঞাটা অব্যাহত আছে। সে কারণে যেটা হয় যে দুর্গাপূজার সময় বিশেষ অনুমতি নিতে হয়। মানে এদিকে রপ্তানি বন্ধ ছিল, কিন্তু আবার 2019-20 অর্থ বছর থেকে দুর্গাপূজা উপলক্ষে স্বল্প পরিসরে শর্ত সাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়, যা কেবল বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে সম্পন্ন হয়েছে। তারা আমাদের কাছে একটা মতামত চায়, কিন্তু এটা বাণিজ্য মন্ত্রণালয় মূলত করে এবং রপ্তানি কাজ তাদেরই। তবে ইলিশের প্রাপ্যতা কম থাকায় অনুমোদিত পরিমাণ ইলিশ রপ্তানি করতে রপ্তানিকারকরা সবসময় সক্ষম হয়নি। যেমন 2024 সালেও 3000 মেট্রিক টন ঘোষণা করেছিল, কিন্তু ওরা 500 মেট্রিক টনও আলটিমেটলি দিতে পারেনি। এবারও দেখেন 2025 সালের দুর্গাপূজা উপলক্ষে 1200 মেট্রিক টন রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে, এবং সেটা কিন্তু আমরা যে খবর পেয়েছি 16 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে মাত্র 81.4 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। ওদিকে আখাউড়া দিয়ে ওখানে আর কিছু হয়েছে, কিন্তু খুব বেশি হয়নি। তো যেটা দেখা যাচ্ছে যে 2020-21 অর্থ বছরের রপ্তানির জন্য অনুমোদনের 1800 মেট্রিক টন ও প্রকৃত রপ্তানি ছিল, মানে ওটা করতে পেরেছিল, কিন্তু 2021-22 রপ্তানির জন্য অনুমোদনের 4600 মেট্রিক টন, আর প্রকৃত রপ্তানি ছিল 1211 মেট্রিক টন। ঘোষণা দেয় এত বড়, যেটাতে মানে আসলে ইয়ে হয়, কিন্তু আসলে দিতে পারে না, দেবে কোত্থেকে? যার রপ্তানি মূল্য ছিল 113 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে রপ্তানির জন্য অনুমোদনের পরিমাণ ছিল 3000 মেট্রিক টন, প্রকৃত রপ্তানি হয় 1376 মেট্রিক টন, যার রপ্তানি মূল্য ছিল 178 কোটি টাকা, 48 কোটি টাকা। 23-24 অর্থ বছরে রপ্তানির জন্য অনুমোদনের পরিমাণ ছিল 3550 মেট্রিক টন, আর প্রকৃত রপ্তানি হয় 665 মেট্রিক টন। 2024-25 অনুমোদনের পরিমাণ 3000 ঘোষণা দেওয়া হলো, আসলে দেওয়া হচ্ছিল শেষ পর্যন্ত
2420 মেট্রিক টন, আর প্রকৃত রপ্তানি হয় 574 মেট্রিক টন। রপ্তানি মূল্য মাত্র 68 কোটি টাকা। আর এখন পর্যন্ত আমাদের খুব বেশি মানে 100 মেট্রিক টনও হবে কিনা, কারণ পূজা এসে গেছে, পূজার জন্যই যদি হয়ে থাকে তাহলে আমরা দেখছি যে 38 আর 22 মানে আমার খুব বেশি 100 মেট্রিক টন হওয়ার কথা না আর কি। তো এখন যেটা হলো যে বাজার মূল্য, বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য 2024 দেওয়া হয়েছিল $10, এবার তারা বাড়িয়েছে 12 মানে $12.5। 25 সেপ্টেম্বর পর্যন্ত ডলারের ক্রয় মূল্য 121.72 টাকা ছিল। এই হিসাব অনুযায়ী 81,438 কেজি ইলিশের বাজার মূল্য দাঁড়াচ্ছে 12,39,07,000 টাকা। অন্যদিকে আখাউড়া বন্দর থেকে গেলেও এটা সব মিলে 3,38,00,000 টাকা পেয়েছে। আর যেটা হলো যে যেটা রপ্তানিকারকদের বড় সমস্যা হচ্ছে কি, বাংলাদেশে কমপক্ষে 1500 টাকার নিচে ওরা কিনতে পারছে না, একেবারেই কম দামে যদি কেনে, আর ওদিকে বিক্রি করতে হচ্ছে 1250 টাকায়। ওদের তো এগুলি পাঠানোর খরচটা উঠছে না, ফলে রপ্তানিকারকরা নিজেরাও পিছিয়ে গেছেন। আর এমনিতে দামের কথাটা যদিও এখানে আমরা লিখিনি, কিন্তু আমাদের মানে গতকাল পর্যন্ত যে দাম, আসলে দামটা তেমন কমেনি। আমরা ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ সব জায়গায় নিয়েছি, আমি শুধু ঢাকাটাই বলি। 400 থেকে 600 গ্রাম 1000 থেকে 1350 টাকা, 700 থেকে 900 গ্রাম। আসলে কিন্তু ইলিশ মজা যদি বলেন কোনটা বেশি স্বাদ, সেটা হলো এইটাই, মানে 1 কেজির উপরে খেতে ভালো, দেখতে ভালো, কিন্তু আসল স্বাদটা হয় 1 কেজির নিচে হলে, সেটা 1400 থেকে 1700 টাকা। আর 900 গ্রামের উপরে সেটা 1800 থেকে 2500 টাকাও মানে হচ্ছে, এটা ওজন অনুযায়ী, সাইজ অনুযায়ী হচ্ছে। তো সেক্ষেত্রে আমি খুব যে সুখবর দিতে পারছি তা না, এবং আমি দুঃখ প্রকাশ করছি, এবং আমি এখনো বলছি যে আমি ওই কথা থেকে বিন্দুমাত্র সরিনি যে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে এবং সাশ্রয়ী মূল্যে আমরা দেওয়ার জন্য। এবং সে কারণেই কিন্তু আমরা এত যে গবেষণা করে আসল সমস্যাটা বের করার চেষ্টা করছি, যেন মানে ইলিশের প্রাপ্যতাটা শুধুমাত্র অভিযান চালিয়ে যে আমরা বন্ধ করে মা ইলিশ রক্ষা করলে হচ্ছে না। আসলে আমরা দেখছি আরো অনেক কারণ আছে, সেগুলি করে আমরা আশা করছি যে এবছর তো না পারলেও নিশ্চয় আগামীতে আপনারা ভালো অবস্থায় আসতে পারবেন এবং সেটা আমরা করতে পারবো। আমাকে যদি প্রশ্ন করেন আমি উত্তর দেব ঠিকই, কিন্তু আমি এটা জানি যে আমার অনেক কিছু আমি করতে পারিনি, এবং সেটা সবটা আমার হাতে ছিল না বলে করতে পারিনি। আমাদের মন্ত্রণালয় এবং আমাদের মৎস্য অধিদপ্তর, তাদের যে মাঠ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন এবং কোস্টগার্ড, নৌ পুলিশ, এবং প্রত্যেকে এটা চাচ্ছেন যে আমরা যেন পারি। তো সেটুকু বলে আমি শেষ করছি। এখন আপনার প্রশ্ন বলছি।